আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাংলাদেশের ফুটবলের নবজাগরণের পথে দুই আলোকবর্তিকা হয়ে এসেছেন হামজা চৌধুরী এবং সামিদ সোম। প্রথমে হামজা চৌধুরী, এরপরে সামিদ, এই লেভেলের ফুটবলাররা আসার পরে নতুন একটা জীবনী শক্তি পেয়েছে বাংলাদেশ জাতীয় দল। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুজনের একটা কম্বিনেশন আমরা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে একসাথেই হয়তোবা দেখতে পারবো। তবে তার আগে ভুটানের বিপক্ষে যে প্রীতি ম্যাচটা দরজায় করান আসছে, সেখানে হয়তোবা এই কম্বিনেশনটা থাকবে না, কারণ সামিদ নিশ্চিতভাবেই খেলছেন না, কারণ ওই দিন সকালে তিনি ঢাকায় আসবেন। এছাড়া হামজা চৌধুরী 2 জুন বাংলাদেশের আসার পরে যথেষ্ট বিশ্রাম নিয়ে এই ম্যাচের আগে, প্রীতি ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। যদিও পাল্টা বক্তব্যও আছে যে দিন শেষে হামজা এই ম্যাচটা হয়তোবা স্টার্ট করবেন এবং এরপর সেকেন্ড হাফে এসে অন্য কোনো একজন প্লেয়ার তাকে হয়তোবা বিশ্রাম দেওয়ার জন্য রিপ্লেস করবেন। পুরো ব্যাপারটা আসলে নির্ভর করছে টাইমিং এর উপর, পর্যাপ্ত সময় নিয়ে বিশ্রাম নেওয়া যাচ্ছে কিনা সেটার উপর, কোচের চিন্তাভাবনার উপর। তবে সেটা যাই হোক, একটা বিষয় নিয়ে আমাদের কিন্তু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে হামজা এবং সামিদ মিডফিল্ডে দুটো পজিশনে তারা আমাদের ফার্স্ট চয়েস, তবে একই সঙ্গে যথেষ্ট বিকল্প আছে কিনা, কারণ লম্বা জার্নি এবং একই সঙ্গে একেবারে ভিন্ন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, যেটা সামিতের ক্ষেত্রে বারবার করে বলি। কানাডা এবং বাংলাদেশের আবহাওয়াগত একটা বিশাল রকমের পার্থক্যের জায়গা আছে, তাই এখানে হামজা এবং সামিতের বিকল্প হিসেবে কারা খেলতে পারেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করতে হবে, কারণ স্কোয়াডে যথেষ্ট গভীরতা আছে কিনা, বিশেষ করে কি মিডফিল্ড পজিশনগুলোতে, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা প্লেয়ার বাই প্লেয়ার আলোচনা করি এবং রিপ্লেসমেন্ট সম্পর্কে একটু কথাবার্তা বলিনি। শুরুতে হামজা চৌধুরীর কথায় আসি। আরও একবার বলছি, আপনারা নিশ্চয়ই জানেন মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, আরও পরিষ্কারভাবে বলতে গেলে মিডফিল্ডে একজন কমপ্লিট ডিস্ট্রয়ার প্রোফাইলের ফুটবলার, যিনি কিনা প্রতিপক্ষের আক্রমণের সামনে শক্ত ঢাল হয়ে দাঁড়াবেন এবং কমপ্লিটলি সে আক্রমণগুলোকে ডিস্ট্রয় করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। তার ম্যান মার্কিং, তার ট্যাকলিং, তার ইন্টারসেপশন, বডি ব্যাটলের শক্ত অবস্থান আলটিমেটলি বাংলাদেশের জন্য একটা বড় রকমের অ্যাডভান্টেজ, কারণ শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় ফিজিক্যালি এবং টেকনিক্যালি এতটা সাউন্ড একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নেই বললেই চলে হামজা চৌধুরী লেভেলের। এবং ভারতের বিপক্ষে ম্যাচে সেটা স্পষ্টত বোঝা গিয়েছে। হামজা চৌধুরীর কাছাকাছি লেভেলের কেউ পারফর্মার আছেন কিনা বাংলাদেশের, সেটা নিয়ে বিস্তর আলোচনা করা যায় এবং যেভাবে আপনি আলোচনা করেন না কেন, দিন শেষে এটা মানতে বাধ্য হবেন যে হামজার সাথে কম্পেয়ার করার মতো কোনো ফুটবলার আসলে নেই। তবে তারপরও হামজা চৌধুরী যদি না থাকেন, ডিফেন্সিভ মিডফিল্ডে কাউকে না কাউকে তো খেলাতে হবে। সেক্ষেত্রে একটা অপশান হতে পারেন ঢাকা আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়। হামজা আসার আগে হৃদয় ছিলেন হাভিয়ার ক্যাব্রেরার প্রথম পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার মতো ডিফেন্সিভলি এতটা স্ট্রং কিংবা অনেক বেশি করে ডিস্ট্রয়ার, ফিজিক্যালি এতটা সাউন্ড প্রোফাইলে সে জিনিসটা বলবো না, তবে ডিসেন্ট পারফরমেন্স দিয়েছেন, মোটামুটি ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন, সে জিনিসটা বলা যায়। ঠান্ডা মাথায় মিডফিল্ড কন্ট্রোল, ক্লিন ট্যাকল করার অ্যাবিলিটি, বল উইন করা, পাসিং জোন বের করার, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের কনটেক্সটে হৃদয় ভালো করেছেন। আমি আরও একবার বলছি যে হামজা চৌধুরীর সাথে কম্পেয়ার করার কোনো মাত্র আমি গ্রাউন্ড খুঁজে পাচ্ছি না, তবে কাউকে না কাউকে তো ওই জায়গাটা থেকে রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে হবে। সেক্ষেত্রে মোহাম্মদ হৃদয় একটা অপশন হতে পারেন, যদিও শারীরিকভাবে অনেক শক্তিশালী খেলোয়াড়দের সাথে কিছুটা হলেও তাকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে, তবে তারপর অন্যান্য জিনিস বিবেচনায় শেষ পর্যন্ত হৃদয় হয়তোবা একটা অপশন হিসেবে আসবেন এখানে। জামাল ভুঁইয়ার নামটাও কিন্তু আসে, কারণ ক্যারিয়ারে একটা লম্বা সময় ধরে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন। তবে হাভিয়ার ক্যাব্রেরা আসলে জামালকে কতটা ভালোভাবে ব্যবহার করবেন, তাকে সুযোগ দেবেন কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। এর আগের একাধিক ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে হাভিয়ার ক্যাব্রেরার কোচিংয়ের সময় জামাল ভুঁইয়া তার জায়গাটা আস্তে আস্তে হারাচ্ছেন। এখানে জামাল ভুঁইয়াও এখনও খুবই ভালো একটা অপশন হতে পারেন। ফার্স্ট চয়েস অপশন না হলেও রিপ্লেসমেন্ট হিসেবে জামালকে কাজে লাগানো উচিত। কেউ কেউ তো বলবেন ফার্স্ট চয়েস অপশন হিসেবেও এখনও কাজে লাগানো উচিত। দেখা যাচ্ছে কোচ আসলে এখানে কী ভাবেন। ঘরোয়া ফুটবলের দিকে যদি নজর রাখেন তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডে মানিক মোল্ল একটা ভালো অপশন হতে পারেন। এর আগে জেমি ডের অধীনে তিনি 9টার মতো ম্যাচ খেলেছেন, তবে 2021 সালের পর জায়গাটা আসলে হারিয়েছেন। এরপর কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন, তবে এবারের মৌসুমে বেশ ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন। অনেকটা হামজার মতো ডিস্ট্রয়ার প্রোফাইল তার, ডিফেন্সিভ মিডফিল্ডে অ্যাগ্রেসিভ একটা অপশন হিসেবে মানিক মোল্লা এখানে কাজে আসতে পারেন। তাকে ঘিরেও ক্যাব্রেরার ব্যাকআপ অন্তত প্ল্যান থাকা উচিত। এবার আসা যাক সামিদ সোমের পজিশনের কথায়। সেখানে একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে বা ডবল পিভট সিস্টেমে কোনো একজন প্রোফাইল হিসেবে সামিদকে রিপ্লেস করতে পারেন, কিংবা প্রয়োজন পড়লে তার বদলে ওই পজিশনে একই রোলে খেলতে পারেন। এই পজিশনটা নিয়ে একটু আলোচনা করা যাক। সামিদ সোম একেবারে ডিস্ট্রয়ার মেন্টালিটির একজন ফুটবলার নন, তবে তার পাসিং স্কিল, প্রতিপক্ষের পাসিং জোন ব্লক করা, স্পেস ক্রিয়েট করা, সতীর্থদের সাথে কানেকশন তৈরি করা এবং টেকনিক্যাল অ্যাবিলিটির কারণে
মাঠের মধ্যে তিনি ওভারঅল একটা আধিপত্য বিস্তার করবেন এমন টাইপের একটা জিনিস দেখা যায়। এখন সামিতের প্রোফাইলের মতো রিপ্লেসমেন্ট হিসেবে কাজেম শাহকে ব্যবহার করা একটা ভালো অপশন হতে পারে। সামিতের মতো কাজেমের ফুটবলের হাতেখড়ি হয়েছে কানাডায়, গেল 2 মৌসুম ধরে তিনি বাংলাদেশ পুলিশ এফসির হয়ে ধারাবাহিক পারফরমেন্স দিচ্ছেন। মাঝমাঠ ওভারঅল কন্ট্রোল করা, অ্যাটাকিং মাইন্ডসেট তৈরি করা, এগুলো তার দারুণ কিছু অস্ত্র এবং এই জায়গা থেকে অ্যাডভান্স পজিশনে কাজেমকেও ব্যবহার করা যেতে পারে। এর আগে অধিনায়ক জামাল ভুঁইয়ার কথা বলেছি, ডিফেন্সিভ মিডফিল্ডে, সেন্টার মিডফিল্ডেও তিনি খেলতে অভ্যস্ত, অ্যাডভান্স রোলেও তাকে কিন্তু খেলতে দেখা যায়। জামাল ভুঁইয়া এখানেও কিন্তু একটা অপশন হতে পারেন। বারবার করে তার অভিজ্ঞতার কথা বলছি, বারবার করে তিনি যে খুব ভালো একটা অপশন সেই জিনিসটা আরও একবার বললাম। তরুণ মিডফিল্ডার হিসেবে মুজিবুর রহমান জনি সেন্টার মিডফিল্ডে বেশ সম্ভাবনাময় পারফর্ম করছেন, কিন্তু ঘরোয়া ফুটবলে নিয়মিত প্লেয়িং টাইম পাচ্ছেন না। তার উপর ভারত ম্যাচে 2টো সহজ সুযোগ মিস করেছেন, একেবারে মুজ্জর উল্টো পিঠটা নিজে দেখেছেন, আমাদেরকে দেখিয়েছেন। এই ভুলগুলো যদি শোধরাতে পারতেন কিংবা সামনে যদি পারেন তাহলে তারও হয়তোবা এখানে খেলার সুযোগ আছে। জুনিয়র সোহেল রানার কথা বলতে হবে, এই পজিশনে তিনিও একটা ভালো অপশন হতে পারেন। যদিও সাম্প্রতিক পারফরমেন্সটা ধারাবাহিক নয়, তারপরও একটা অপশন হিসেবে বিবেচনা করা যেতে পারে। সবশেষে এই কথা বলবো যে হামজা চৌধুরী এবং সামিদ সোম শুধুমাত্র এই প্লেয়ারদেরকে যে স্টার্টিং লাইনআপে রাখলেই চলবে ব্যাপারটা এমন নয়। একই সঙ্গে তাদেরকে রিপ্লেস করতে গেলে কিংবা কোনো একটা সমস্যা হলে যথেষ্ট ব্যাকআপ আছে কিনা সেটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে হবে। অধিকাংশ সময় এই জিনিসটা দেখা যায় যে আপনি একেবারে মূল প্রোফাইল হিসেবে যে সকল প্লেয়ারদেরকে চিন্তা করছেন তারা মাঠের মধ্যে কোনো একটা সমস্যা যদি পড়েন তাদেরকে রিপ্লেস করার জন্য যে সকল প্লেয়ারদেরকে নামানো হয় তাদের মধ্যে মানের এত পার্থক্য তৈরি হয়েছে, পুরো ম্যাচের কন্ট্রোলটা তখন প্রতিপক্ষের হাতে চলে যায়। এই ব্যাপারগুলো কিন্তু খুবই ক্লিয়ারলি হাবিয়ার কাবরেরাকে চিন্তা করতে হবে। আপনার কাছে ফার্স্ট চয়েস খুবই ভালো মিডফিল্ড অপশন আছে, তবে আপনার ব্যাকআপ অপশনটা আসলে কতটা ভালো সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে আপনি ওভারঅল কেমন খেলতে পারছেন। আশা করি এই ব্যাপারটার সাথে আপনারাও একমত হবেন। ধন্যবাদ সবাইকে।